এই তো এটা হচ্ছে সুন্দর কথা কইছেন। ঠিক আছে, কথা হচ্ছে আপনারা যখন দিচ্ছেন আমার গাড়িটা তো এরকম, মানে আমি বুঝতাম না অনেক গোবর, আমি গাড়িটা ভালো দিবেন না। আপনি আমার বাইন্ডে নিয়েছেন, আমার তো কোনো আপত্তি জানাইছেন। আপনি আমার চালাই নিয়েছেন, আমার চালাই দিয়ে দিবেন শেষ। আপনি বাইন্ডে নিয়েছেন, মিস্ত্রির কাছে আসতেন, এর 500 টাকা দিতেন, 5টা সুপারগুলি দিয়ে ঘুরাই দিতেন। ক্লিয়ার না আমার ভিতরে কোনো ভুল আছে, আমি আপনাকে বলতেছি। পরীক্ষার প্রশ্ন আর এই হচ্ছে ফলাফল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, একটু লেট আপলোড তারপরও দিতে হয়েছে। ভিডিওর শুরুতে আপনারা দেখছেন যে একটা ভদ্রলোকের সাথে আমাদের কেওয়া যেতেছে। এটা আসলে কুয়াকাটা ট্যুরে গিয়ে আমরা আসলে স্কিমের শিকার হয়েছিলাম। আসলে কিভাবে হয়েছে সেই বিষয়টা আপনাদেরকে একটু পরে বর্ণনায় বলবো। তবে শুধু যে আমরা স্কিমের শিকার হয়েছি ব্যাপারটা এরকম না, আমরা কিন্তু অনেক ফুর্তি করছি। দেখছেন ফুর্তি করতে করতে টায়ারও ফাটাই ফেলছি। যাই হোক, আসলে আমরা কুয়াকাটার উদ্দেশ্যে বন্ধু বান্ধব মিলে রওনা করছিলাম। আসলে ভবরচর বাস স্ট্যান্ড থেকে ঢাকা ইউনিভার্সিটি একটা বাস তাদের স্টুডেন্টদেরকে নামাই দেওয়া খালি যাচ্ছিল। পরে ভাবলাম আমরা এই বাসে চলে যাই। তারপরে আমরা বাসে করে হচ্ছে গুলিস্তান নামে আসি। গুলিস্তান নামার পরে আসলে হাঁটতে হাঁটতে জুতার মার্কেট ঘুরে দেখি। তারপর চিন্তা করতেছি যে এইখান দিয়ে আসলে গাড়ি যাওয়ার কথা, সেখানে হচ্ছে তারা অবস্থান করে নিয়েছে। এরকম একটা অবস্থান জানি না তাদের বাপদাদার সম্পত্তি। যাই হোক, আমরা জন রিয়াদকে সামনে নিয়ে তারপরে এই জুতার দোকানগুলোকে দেখে দেখে পর্যবেক্ষণ করে আমরা আসলে সদরঘাটের উদ্দেশ্যে রওনা করবো। তারপরে আমরা গুলিস্তান ফ্লাইওভার থেকে হচ্ছে গিয়ে 0 পয়েন্ট মোড়ে আসি। সেখান থেকে আসলে সদরঘাটের বাসে উঠবো। আমরা চাইছিলাম আসলে বাসে না ঘোরায় করে যাব। তারপরে আমরা আসলে অনেকক্ষণ ঘোরার জন্য ঘোরাঘুরি অপেক্ষা করতেছিলাম। শেষ পর্যন্ত ঘোরাঘুরি না পেয়ে আমরা আসলে বাসে করে দাঁড়ায় দাঁড়ায় যাই। যেহেতু বারটা ছিল বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার অনেক জ্যাম। এই করতে করতে একটু দূর আসার পরে আমরা আসলে জ্যামের যন্ত্রণা গাড়ি থেকে নেমে যাই। নামার পরে আসলে চিন্তা করি যে আমরা হেঁটেই যাব। আসলে বুঝতে পারিনি যে সেখান থেকে সদরঘাটের দূরত্বটা একটু বেশি হবে। তারপর আসলে যাইতে যেতে তেলের ভাইদের দুঃখ দুর্দশা দেখতেছিলাম। তারা আসলে তেলের সংকটের কারণে মোটরসাইকেলে তেল পাচ্ছিল না, সিরিয়াল ধরে দাঁড়ায় আছে। তো আছে ঘন্টার পর ঘন্টা। একজনকে জিজ্ঞাসা করলাম, বলতেছেন 3 ঘন্টা যাবত আছেন। যাই হোক, এই ঘুরতে 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 অনেকক্ষণ পরে আসলে আমরা সদরঘাটটা লঞ্চ টার্মিনালের কাছাকাছি চলে আসি। এই বড় টেলিভিশনটা দেখলে বুঝতেই পারবেন যে আপনি সদরঘাটের কাছাকাছি চলে আসছেন। তারপরে আমরা একটু আগে আসলাম, আমাদের একটা আইলছে বন্ধু এখন অনেক পিছনেই ঘুরে আছে। যাই হোক, জন রিয়াদ আবার সেগুলোকে ধরে টেনে নিয়ে আসছে। আমরা লঞ্চ ছেড়ে তো ঠিক আগ মুহূর্তে এসে লঞ্চে ধরতে পারছি। এটাই পটুয়াখালী যাওয়ার সেদিনকার শেষ লঞ্চ। তারপর যাই হোক, নেগোসিয়েশন করার পর আমরা একটা ভাড়া ঠিক করে কেবিন টেবিন নিয়ে ওইটা হাঁটতে হাঁটতে রওনা করি লঞ্চের দিকে। তারপরে আমরা গিয়ে আমাদের কেবিন রুম খুঁজে পাই। তারপর সেখানে যাওয়ার পর আসলে আমাদের সাইড খুঁজতেছিল, খুঁজে আসলে সে আমাদের রুমটাকে বের করার পরে আমরা সেখানে গিয়ে আমাদের জামা কাপড় রেখে আশপাশে ঘুরে দেখতেছিলাম। বিদায় দিয়ে দিচ্ছিলাম ঢাকাকে, যে অন্তত 2-3 দিনের জন্য বিদায় ঢাকা লাগতেছে। খুবই ভালো ফার্স্ট টাইম। রিয়াদ বলছে রিয়াদের রিলস দিলেই ভাইরাল। সো হোপ এই ট্যুরটা খুবই আমাদের জন্য এনজয়ফুল হবে এবং মেমোরেবল হবে। তুমি কি বলো? আলহামদুলিল্লাহ ভালো। ঠিক আছে। যাই হোক, রিয়াদের বক্তৃতা শেষে আমরা আসলে ঢাকাকে শেষবারের মতো দেখে আমরা বিদায় নিচ্ছিলাম ঢাকা থেকে। আশেপাশে পরিবেশটা ভিডিও টিডিও করে দেখে আসলে আমরা তারপরে ফিরে আসি আবার আমাদের লঞ্চে। তারপরে আসলে আমরা এখান থেকে ফতুল্লা আসলে ব্রেক দেয় এবং সেখানে গিয়ে নেইমা খুব দ্রুততার সাথে আমরা খাবার নিয়ে এসে অল্পের জন্য আমরা লঞ্চ মিস করতেছিলাম। আপনারা আমার হাতে যে টিকিটটা দেখতে পাচ্ছেন, এরকম 2টা টিকিট, যদিও 1000 টাকা করে লেখা, ওরা আমাদের কাছ থেকে 1100 করে 2200 টাকা নিছে। রুমটা হচ্ছে এটা একটা রুম। এই রুমে যে 2টা বেড হচ্ছে, এরকম একটা ছোট ট্রে টেবিল, 2টা ফ্যান। ঠিক আছে, এই রুমটা বাজার মূল্য হচ্ছে 2200 টাকা। তো এই রুমে সেবা হিসাবে আসলে একটা জগ দেওয়া হয়েছে আর একটা গ্লাস দেওয়া হয়েছে। আর বাকি যে বোতলগুলো দেখতেছেন এগুলো আমার নিজের পকেটের টাকা দিয়ে কিনা। হ্যাঁ, তো ঘটনা হচ্ছে এই যে এরকম একটা রুমে আমি 2200 টাকা দিয়ে একটা টিকিট কাটলাম। টিকিট কাটার পরে একটা মিনারেল ওয়াটার সার্ভ করা হয় নাই, একটা টাওয়াল বা কোনো কিছু সার্ভ করা হয় নাই। অথচ আমরা দেখি যে বাসেও যদি আমরা কোথাও যাই, সেক্ষেত্রে স্লিপার বাসেও কিন্তু আমরা মোটামুটি দেখি যে অন্তত একটা মিনারেল ওয়াটার দেয়। আমি হুন্ডাই অনেক দামি বাস, ওটা বাদ দিলাম, যেটা 1800 টাকা টিকিট নেয়। তো 900-1200 টাকা স্লিপারেও যদি একটা পানির বোতল দেয়, এরকম একটা বরিশালের যে ওরা একটা লঞ্চে 2200 টাকা টিকিট নেওয়া পানি দেয় না। আসলে এগুলি যে মানুষ যে কথা ঠাট্টায় মস্করা করে, এগুলিতে ছোট মানসিকতা, এই এতটুকুই যথেষ্ট। এটা প্রমাণ মানসিকতা, ঠিক আছে না? এরকম একটা 2200 টাকা টিকিট নেওয়া, এরকম একটা টেবিলে 2টা পানির বোতল দিতে পারে না, খুবই দুঃখজনক। পানির বোতল না দেওয়ায় বকাঝকা কইরা নানান অভিযোগের শেষ করে আপনারা হঠাৎ করে দেখি একটা ঘাটে চলে আসছি আমরা অলমোস্ট। তারপর সেখানে প্রায় 3টা বাজে রাত্রে কিছু যাত্রী নামাই দিছে। এত রাত্রে করে আসলে যাওয়াটা খুবই কষ্টকর। আমরা যারা আসলে ঢাকার কাছাকাছি থাকি কষ্টগুলো আমরা বুঝি না, কিন্তু যারা আসলে দূরে প্রত্যন্ত অঞ্চলে থাকে তাদের জন্য কিন্তু এটা খুবই একটা রিস্ক একটা ব্যাপার। এত রাত্রে করে ফ্যামিলি পরিবার নিয়ে যাওয়া, যে একটা পরিবারকে দেখা যাচ্ছে আসলে ওনারা লঞ্চ থেকে নেমে আবার নৌকা করে সেই খুব রাতে তারা যাচ্ছেন। যাই হোক, এই করতে করতে আসলে সকাল হয়ে যায়। সকাল হওয়ার পরে ঘুম থেকে উঠে আমরা আসলে পর্যবেক্ষণ করি। হঠাৎ করে আমার বন্ধু বরিশালের সাথে তার আচরণ বরিশালের মতো হয়ে যায়। যাই হোক, তারপর আশপাশের পরিবেশ আকাশ টাকাশ ঘুরে টুরে আমরা দেখতেছিলাম।
দেখার পরে আমরা আসলে সূর্যোদয়ের অপেক্ষা করতেছিলাম। একটু পর কিন্তু সময়ের সাথে সাথে আস্তে আস্তে কিন্তু সকাল হয়ে যায়। সকালবেলায় কিন্তু দেখি যে আমাদের লঞ্চ থেকে কিছু মালামাল নেওয়ার জন্য আশপাশ থেকে ট্রলার চলে আসে এবং সেই ট্রলার গুলো করে যে যারা আসলে ঢাকা থেকে বিভিন্ন মালামাল নিয়ে আসে, মালামাল গুলো ছোট ছোট লঞ্চে করে নিয়ে যায়। সাইদ আসলে লেট করে ঘুমতি করছে সারা রাত্র, আসলে সে মোবাইলে বিভিন্ন ধরনের ক্লাস ক্লাস কইরা সকালবেলা আসলে আশপাশে পরিবেশ দেখার জন্য লেট করে ওইটা চেয়ারে বসে আশপাশে পরিবেশ দেখতেছিল, বরিশালে নদী দেখতেছিল। তারপরে সে বলতেছিল যে এক পাশে গ্রাম আর এক পাশে শহর, তার মানে ঈশ্বর থাকেন ভদ্র ওই গ্রামের ভদ্রপল্লীতে, সেই ক্লাসের ডায়লগ গুলো সে আবার দিতে যাচ্ছিল। যাই হোক, তার ডায়লগ শুনতে 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 আমরা কিন্তু হঠাৎ করে চলে আসছি পটুয়াখালী লঞ্চ টার্মিনালে। তারপর আসলে আমরা নামার জন্য প্রস্তুত নেই এবং হঠাৎ করে আমরা কাউন্টার এসে বলে আমাদের টিকিট হারাই ফেলছি। এই কথা শুনে তো মামার মাথায় বাড়ি। যাই হোক, পরে মামাকে সান্ত্বনা দিলাম যে মা মা আমাদের টিকিট হারাই নাই, টিকিট আছে, দেখলাম আসলে তোমরা কি রিয়াকশনটা করো। যাই হোক, পরবর্তীতে মামার 3টা কেবিন রুমের টিকিট বুঝাই দিয়ে আসলে আমরা বেরোই পড়ি। বেরোয় সাইড সবার আগে যায়, সাইডের বন্ধু তাকে রিসিভ করতে চলে আসে। এটা নাম হচ্ছে বান্টি। বান্টি আমাদেরকে রাস্তা দেখে কিভাবে বেরোতে হবে। তবে এটা জার্মান শেফার্ড পুরোপুরি না হলেও, তবে এটা যে ক্রস জার্মান শেফার্ড সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। তারপর তার সাথে কিন্তু কিছুটা দুষ্টুমি কইরা আমরা কিন্তু সবাই সারিবদ্ধভাবে বেরোই পড়ি আসলে কুয়াকাটার উদ্দেশ্যে পটুয়াখালী থেকে। তারপর যাই হোক, আমরা কিন্তু সেখান থেকে বেরো একটা অটো নিই এবং অটো করে বরিশালের আশপাশে সৌন্দর্য উপভোগ করতে থাকি। হ্যাঁ, যেহেতু আমরা এটা একটা পটুয়াখালী সদরে ছিলাম, সদরের আশেপাশে যেসব জায়গাগুলো আছে এই অটোর মাধ্যমে আমরা ঘুরে ফিরে নানান পার্ক টার্ক, তারপর হচ্ছে বিভিন্ন শিল্পকলা একাডেমি, শহীদ মিনার, আরো আশেপাশে যা আছে সব কিন্তু আমরা পর্যবেক্ষণ করি। তারপর আমাদের আসলে ক্ষুধা লেগে যায়, পরে আমরা নাস্তার জন্য পটুয়াখালী বাস স্ট্যান্ডে এসে একটা হোটেলে ঢুকি এবং মামার নাস্তা খুবই সুস্বাদু ছিল। যে রাস্তা করে আমরা আবার বাসে উঠি। বাস কিন্তু এত সুন্দর আঁকাবাঁকা মেঠো পথ দিয়ে চলতেছিল। তবে একটা জিনিস ভালো যে ওরা আসলে টাইমলি ছাড়ে, আবার নির্দিষ্ট জায়গায় ব্রেক দিবে এবং সেই ব্রেক তারা দিবি। যাই হোক, তারপরে আসলে আমরা আশপাশের পরিবেশ উপভোগ করতেছিলাম আর হচ্ছে গিয়ে কুয়াকাটার উদ্দেশ্যে আগাচ্ছিলাম। তারপর অনেকক্ষণ পরে আমরা কুয়াকাটা বাস স্ট্যান্ডে চলে আসি। আসার পরে দেখি গাড়ির থেকে মানুষ থেকে অটো বেশি, এত বেশি অটো যে অটো যন্ত্রে অতিষ্ঠ। তারপর আমরা অটো রিজার্ভ করে আমরা চলে আসি কুয়াকাটা সমুদ্র সৈকতে। তারপর রিয়াদ আমাদের সবাইকে নামায়, তারপরে আমরা তারপর বিকেলবেলায় আমরা বেরোয় চলে আসি বিচ পারে। আসলে চিন্তা করতেছিলাম সময়টাকে কিভাবে কাটানো যায়, যেহেতু কেউ বিচে নামবে কেউ নামবে না, তাই আসলে ফুটবল খেলার চিন্তা থেকে আমরা সরে আসি। তারপর চিন্তা করি এখান থেকে মোটরসাইকেল নিয়ে আমরা ঘুরবো। যেই কথা সেই কাজ, আসলে মোটরসাইকেল রিজার্ভ করার জন্য আমরা চলে একজনকে ডাক দিলে আসলে 10 জন চলে আসছে। হ্যাঁ, নানান জনের নানান রকমের মতামত, নানান পরামর্শ, নানান চুক্তি, নানান সিদ্ধান্ত, এই করতে করতে আসলে আমরা সিদ্ধান্ত নিতে ভুগতেছিলাম কি করব। একবার আমরা মোটরসাইকেল নেই তো আরেকবার ছাড়ি, যাই করতে করতে আমরা হঠাৎ করে মোটরসাইকেল চড়ার সিদ্ধান্ত গ্রহণ করি। তবে আপনাদেরকে বলে রাখি, আমরা কিন্তু এখানে স্কিমের শিকার হয়েছিলাম, কারণ উপর থেকে ভালো দেখলো, মোটরসাইকেলের ভিতর দিয়ে কিন্তু খুব বাজে অবস্থা। হ্যাঁ, তারপর যাই হোক, নানান কন্ডিশন শেষ করার পরে যখন আমরা আমাদের মোটরসাইকেল নিয়ে আসলে চলছিলাম, আমরা রিয়াদদের ভিডিও করতেছিলাম, রিয়াদরা আমাদের ভিডিও করতেছিল। এই চলতে চলতে হঠাৎ করে আমার ড্রাইভার সাইদ সাহেব আসলে মোটরসাইকেলের লেন বাদ দিয়ে হচ্ছে গিয়ে একটা চাকা তার হচ্ছে গিয়ে ব্যানের লেনে চলে যায় এবং লেনে পড়াতে চাকা ব্যানের লেনে যাওয়াতে সে ডান পাশ কাই থেকে পড়ে যায়। ডান পাশ পড়তে সমস্যা সেখানে না, কিন্তু বাম পাশের যে বনেট আছে, বাম পাশের যে নারী বুড়ি আছে মোটরসাইকেলের সব বেরিয়ে যায়। দেখেন কি অবস্থা, মইরা গেছে হুন্ডা। যাই হোক, মইরা তো গেছে, এনে শেষটা দাফন করে দিতে পারলে তো একটা ভালো ছিল, দাফন করার সুযোগ নাই। যেহেতু এটা তার মালিকের কাছে পৌঁছে দিতে হবে, তারপরে আমরা তারে কল দিই, ফোন দেওয়ার পরে সে আসে এখানে। আসার পরে সে তো এটা দেখে টাসকি হয়ে গেছে যে হাই কি করলেন, এরকম একটা অবস্থা। যেমন এটা একবারে দুধে দেওয়া তুলসী পাতা ছিল, আমরা নতুন হুন্ডাটা ভেঙে গেছি। আসলে ব্যাপারটা এরকম, এটা হচ্ছে কয়েক তালি জোড়া মারা হয়েছে, এটা হুন্ডার দিকে তাকালেই বোঝা যায়। যাই পরবর্তীতে বললাম যে ভাই এখন মনে করেন যে বালুর মধ্যে পড়ি এটার এই অবস্থায় চাল্লায় বাঁচাইছে, যেটা মনে করেন যে পাকা রাস্তায় পড়ে নাই, তাইলে মনে করেন আমাগরও পাইতেন না, হুন্ডাও পাইতেন না। যাই হোক, এটা বুঝছে, বোঝার পরে কইতেছে ভাই আমার এটা খুললে গেছে, যাই হোক এটা আপনার জোড়া লাগাই দিলে ঠিক হইতো। পরে কিন্তু হুন্ডা স্টার্ট নিতেছেন, এটা কি করবেন? আরে মুশকিল, বালুতপুরে হুন্ডা স্টার্ট না। যাই হোক, আমাদের মাঝখানে দুঃখ ছিল মাসুম মামা আসলে অনেকভাবে এটারে সেলফ নেওয়ার ট্রাই করতেছিল, এটা কোনোভাবেই সেলফ নিতেছিল না। তারপরে অনেক চেষ্টা করার পরে এটা কোনোভাবে স্টার্ট হইতেছিল না। কি করবে, কিছু তো একটা করতে হবে। তারপরে বললাম যে মামা একটা সমাধান করে নেন। হে কইতেছে যে মামা আমি তো জানি না এটার ভিতরে কি হয়েছে, এটা মেকারের কাছে নিতে হইব, মেকার সিদ্ধান্ত দিব যে আসলে এটা কি হয়েছে। যাই হোক, যেই কথা সেই কাজ। পরে চিন্তা করলাম যে আসলে এইভাবে কাল খাপুর করে লাভ নেই, আসছি ঘুরতে। তারপর আসলে যেহেতু ড্রাইভার সাহেব আমাদেরকে অ্যাক্সিডেন্ট করেছেন সাইদ স্যারকে সাথে করে দিয়া এবং ওই মামার সাথে করে এই মোটরসাইকেল দিয়ে পাঠাইছি আমরা গ্যারেজে। বললাম যে মামা আপনি এটা গ্যারেজে নিয়ে যান, আমরা আসতেছি আপনার পিছন পিছন।
তারপরে আর কি সাইদ সাহেব হচ্ছে যে মামাদের সাথে চলে যান গ্যারেজে, আমরা অনেক পরে পিছন পিছন আসলে রওনা করি গ্যারেজের উদ্দেশ্যে। আর তারপরে যে কত কিচ্ছা কাহিনী, আপনারা খুব সাবধান, যারা কুয়াকাটা যাবেন মোটরসাইকেল নেবেন তাদের সাথে ভাড়া কন্ট্যাক্ট এবং মোটরসাইকেলের কন্ডিশন সব থেকে বেশি জরুরি যে জিনিসটা, অবশ্যই এটাকে আপনারা ফলো করবেন, আদারওয়াইজ আমাদের মতো আপনাদের স্কিমের শিকার হতে হবে। তারপর আমরা একটা ব্যান নিয়ে সমুদ্র পার দিয়ে আগে সেই পুলিশ ট্রাফিক বক্সের কাছে একবার ভাবছিলাম যে আসলে আমরা আগে ট্রাফিক বক্সের কাছে যাবো কিনা, পরে চিন্তা করলাম যে না, যদি এইভাবে আসলে সমঝোতা হয়ে যায় তাহলে আর আমরা ট্রাফিক পুলিশ বক্সের কাছে যাবো না। যাই হোক, পরবর্তীতে আসলে আমরা সমুদ্র পার ঘেসে কুয়াকাটা বিচে এসে নামার পরে আসলে চলে আসি গ্যারেজে আসার পরে নানান কিছু কাহিনী। গ্যারেজের যে মেকার সে হচ্ছে গিয়ে বরিশাল, তার বাবা আছে দোকানে, কিন্তু তার বাবা থাকলেও সে ওরকম কোনো কাজ করতে পারে না, ব্যাটারি বিলে চার্জ দিছে 1.5 ঘন্টা দাঁড়া করে রেখে ব্যাটারি চার্জ হওয়ার পরে মনে করেন হুন্ডা স্টার্ট হয় না। যাই হোক, পরবর্তীতে আমরা ফোন দিই তাকে যে আপনি আসেন, সেই বলতেছে সে এখন বরিশাল আছে, আসতে আসতে তার আরো 1-1.5 দিন লাগবে, সে ততক্ষণ পর্যন্ত এটা এমনি রাখতে এই কিচ্ছা কাহিনী করতে করতে পরে আমরা ভাই এগুলো কোনো সমাধান না, সমাধানের রাস্তা কি সেটা বলেন। পরবর্তীতে আসলে নানান নেগোসিয়েশনের মাধ্যমে কোনোভাবে তাকে রাজি করানো যায় না, অনেক কষ্টে আল্লাহর ডাইকা নানান তালবাহানার মাধ্যমে আল্লাহর দয়া মায়া উসিলা এই মনে করেন যে এই স্কিমের হাত থেকে বাইচে আসতে পারছি। তবে মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের জরিমানা আমরা দিচ্ছি, সেটা আসলে এখানে নাই বলি। তবে আপনারা যারা কুয়াকাটা যাবেন মোটরসাইকেল সিলেকশনের ব্যাপারে অত্যন্ত দক্ষতার সাথে মোটরসাইকেল সেবা নেবেন এবং এই স্কিমের থেকে দূরে বেঁচে থাকার চেষ্টা করবেন। ভাই এমন ভাবে ফরেন আছে আমরা ইঞ্জিন যাবো এরকম ভাবে ফরেন গাড়িটা কথা হচ্ছে এটা একটা দুধের শিশু বুঝবো আমাদের বলার কথা না, কথা কি জানেন, আপনি নিছেন আমারটা আমার দিবেন, এটা হলো নিয়ম। এখন একটা বিপদ হয়েছে, আর আপনার মাথায় উঠে আমি বললো হবে না, আপনি আমার বললো এই তো এটা সূত্র কথা কইছেন, ঠিক আছে? আমরা যখন দিচ্ছেন আমার গাড়িটা তো এরকম, আমি বুঝতাম অনেক গোবর আমি গাড়িটা ভালো দিবেন না, আপনি আমার বাইকে নিয়েছেন, আমার তো কোনো আপনি আমার চালাই নিয়েছেন, আমার চালাই দিয়ে দেবেন শেষ, আপনি বাইকে যাই হোক, মরামাইরা খুনের দায় দিয়ে আমরা সেখান থেকে কোনোভাবে বাইচা ফিরি। তারপরে যেহেতু ট্যুর করতে গেছি, আনন্দ তো আর মাটি করা যাবে না, সরাসরি চলে যাই আমরা আসলে ফিশ মার্কেটে, যেখানে কি আমরা বারবিকিউ খাবো, মাছগুলো এখানেও আমরা আসলে স্কিমের শিকার হয়েছি, সেটা আসলে অত্যন্ত দুঃখজনক। আমরা বড় বড় 2টা লাল কোরাল অর্ডার করি, যেগুলো 950 টাকা করে কেজি চাই, 2টা কোরালে দাম হয়েছিল 300 টাকা। তারপর তারা আমাদেরকে সময় বেঁধে দেয় যে আপনারা 1 ঘন্টা পরে আসবেন। তারপর আমরা নির্ধারিত 1 ঘন্টা সময় পরে আসলে এসে দেখি যে আমাদের কোরাল একটা দিছে অনেক বড় যেটা আমরা দিছি, আর একটা দিছে অনেক ছোট যেটা আমরা দিই নেই। তারপরে নানান অভিযোগের মাধ্যমে তারা আসলে পরবর্তীতে এটা চেঞ্জ করে দেয়। তাও রাত্রে আমরা আসলে কোরাল বারবিকিউ খাই, আসার পরে আমরা বাসায় অবস্থান করি এবং সকালবেলায় আরো 3টা মোটরসাইকেল নেই, যে মোটরসাইকেলগুলোর মাধ্যমে আমরা আসলে চলে যাব সূর্যোদয় দেখতে। তাই খুব ভোরে আমরা বের হয়ে যাই, আমি যাই যে ড্রাইভারের সাথে, আর বাকিরা নিজেরা এই মোটরসাইকেল চালানোর আবার ফের রিস্ক নেয়। যাই হোক, রিস্ক নিয়ে আল্লাহর নাম নিয়ে আমরা চলে যাই আসলে এই সমুদ্র সৈকত দেখার উদ্দেশ্যে। তবে সকালবেলার ওয়েদারটা অত্যন্ত জোশ ছিল, আসলে অবর্ণনীয়, এটা আপনি নিজের চোখে না দেখলে বুঝবেনই না আসলে সমুদ্রের উপরে সৌন্দর্য আসলে কত হইতে পারে। তবে রাতের রাগ বিমান সব যেন ধুলে মিশে একাকার হয়ে যায় যখন সকালবেলা আমরা মোটরসাইকেল নিয়ে বের হই। তারপরে আসলে রাতের থেকেও সকালবেলায় মোটর ড্রাইভ করাটা অনেক বেশি টাফ ছিল, কারণ রাস্তাটা ছিল অনেক লম্বা, সময় ছিল অনেক দীর্ঘ, আর এত সময় বালুর মধ্যে দিয়ে মোটরসাইকেল চালানোটা ছিল খুবই কষ্টসাধ্য। যাই হোক, মেইন রোড পার হয়ে আমরা যখন সমুদ্রের বিচে নেমে আসি, আমরা সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে থাকি। দেখেন সূর্যের আলো চলে আসলো, মোটরসাইকেলের হেডলাইট কিন্তু জ্বলতেই ছিল যেন আমাদের কোনো ধরনের বিপদ না হয়। তারপরে মেঘাচ্ছন্ন আকাশ, অর্থাৎ সূর্য ওঠার আগে যেরকমটা থাকে এরকম আকাশ আমরা উপভোগ করতে করতে কিন্তু আগা যাচ্ছিলাম সূর্যোদয় দেখার জন্য। রাস্তা যেতে যেতে আমরা হচ্ছে ঝাউবন দেখতে পাই, ডান পাশে সমুদ্র, বাম পাশে ঝাউবন, মাঝখানে বাতাস ভেদ করে আমরা চলতেছি। কখনো আমরা আগায় চলে যাই, তো কখনো ওরা তো কখনো আমরা, এইভাবে আসলে আমরা সূর্যোদয়ের উদ্দেশ্যে আগায় যাচ্ছিলাম। অনেক দূর আগানোর পরে কিন্তু দেখি যে আসলে আমরা লেট লতিফ, আমাদের থেকে ফার্স্ট মেয়েরা যারা আমাদেরও আগে ব্যান্ড দিয়ে চলে আসছে, আমরা মোটরসাইকেল দিয়ে জিজ্ঞাসা করতে পারি নাই, আপনারা কিন্তু ব্যান্ড দিয়ে এসে জিজ্ঞাসা করছে এবং আইসা অলরেডি তারা ছবি টবি মনে করেন কয়েকশো, কয়েক হাজার, মিলিয়ন বিলিয়ন ছবি টবি ভিডিও টিডিও করে লাইছে। যাই হোক, তাদের দেখতে দেখতে আমরা কিন্তু আমাদের লক্ষ্যে আগে যাচ্ছিলাম, কারণ আমরা ছিলাম মোটরসাইকেলে, তারা ছিল ভ্যানে। তারপরে হচ্ছে গিয়ে এত জনসমুদ্রের মাঝখানে আসলে আমরা ভ্যান মোটরসাইকেল দিয়া সকল চড়াও বাধা অতিক্রম করে আমরা আগা যাচ্ছি আমাদের গন্তব্যে। তারপর অনেক সুন্দর সুন্দর স্পট কিন্তু আমাদের চোখে পড়ছে, কিন্তু অনেক বেশি নারী মানুষ ছিল দেখে সেখানে আমরা নাওয়া দুঃসাহস করতে পারি নাই, কারণ আমরা চাইছিলাম নিরিবিলি একটা প্লেস যেখানে আমরা আসলে বন্ধুরা একদম নিজেদের মতো করে টাইম স্পেন্ড করতে পারবো। সেজন্য আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, কারণ একটু পর পর হচ্ছে কি আপুদের দল
আপুরা আসলে নিজেদের পছন্দ মতো করে দারুচিনি দ্বীপের সেই ফুলটা নিতে চাচ্ছিল, কারণ সমুদ্র দেখলে মেয়েরা একটা অন্যরকম অনুভূতি কাজ করে। কারণ সমুদ্র মেয়েরা মনে করে আসলে তাদের মনের বিশালতা সমুদ্রের মতো, কিন্তু আসলে কিন্তু তা না, আসলে যেরকমটা তারা ভাবে। যাই হোক, পরবর্তীতে আসলে আমরা আগাইতে থাকি আমাদের নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে। তারপর সেখানে একটা ছোট্ট খাল আছে এবং এই খাল হওয়ার জন্য খেয়াপার অর্থাৎ নৌকার প্রয়োজন। সেখানে আমরাও যাবো, আমাদের সাথে মোটরসাইকেলও যাবে, যে মোটরসাইকেল করে আমরা চলে আসছি এইখানে। তারপর আসলে মোটরসাইকেল উঠায় খেয়া পার হইয়া আমরা কিন্তু চলে যাই অপর পাশে, এবং সেখানে গিয়ে কিন্তু আমরা আসল সৌন্দর্য অর্থাৎ সূর্যোদয় এবং মিনি সুইজারল্যান্ড দেখার জন্য রওনা করি। তবে রাস্তাটাতে মোটরসাইকেল চালানোটা খুবই রিস্কি ছিল এবং যারা রেগুলার চালায় তাদের জন্য খুবই ইজি ছিল। যখন আমরা সূর্যি মামার উকিঝুঁকি দেখতে পাই তখন কিন্তু আমরা মোটরসাইকেল থেকে নেমে আশপাশের পরিবেশটাকে এবং সূর্যোদয়টাকে অত্যন্ত সুন্দরভাবে কাছ থেকে প্রাণ ভরে উপভোগ করি। আসলে এত সুন্দর যেটা আপনার ক্যামেরাতে অতটা বোঝাও যাবে না, যতটা স্পষ্ট এবং সুন্দর মনোরম লাগছে কাছ থেকে। তারপর আমরা সূর্যোদয় পুরোটা উপভোগ করি, দাঁড়ায় দাঁড়ায় সূর্যোদয়টা দেখি এবং আশপাশে নিজেদের মতো করে সময় কাটাই, ছবি তুলি, তারপর হচ্ছে গিয়ে ভিডিও করি, নানানভাবে আমাদের সময়টাকে রাঙায় তোলার চেষ্টা করি। তারপর সূর্যি মামা উঠলে আসলে আমরা আরো সামনের দিকে অগ্রসর হই। আমার এই যাত্রায় আমার সফর সঙ্গী সাইদ, জাহিদ, রিয়াদ, রোহান, মাসুম মামা। সে হাই টু এভরিওয়ান। না ডুবে ওদিকে উঠে গেল। কি আইতে নি কিছু বলা মানে কি আইতে নি করে দেখলাম না। Ready, 1 2 3 I need 100 million follow, yeah! তারপর সেখান থেকে আমরা মিনি সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা করি। মিনি সুইজারল্যান্ড অত্যন্ত সুন্দর একটা জায়গা, তাই সেই সুন্দর জায়গাটাকে আমরা মিস করতে চাই নাই। পরবর্তীতে আমরা যেহেতু 3টা বাইক ছিলাম, অনেক সময় একপিস হয়ে যাচ্ছিল, তাই আমাদের যেহেতু ড্রাইভার স্থানীয় ছিল সে অনেক আগে চলে যেত। তারপর ওনাকে বলার পরে সে অনেকটা স্লো করে চালায় এবং রাস্তায় আসলে আমরা আসলে সাইদ এবং রিয়াদকে আমাদের সাথে করি এবং তাদেরকে ভিডিও ক্যামেরাবন্দি করার চেষ্টা করি। আমরা সবাইকে ক্যামেরাবন্দি করলে কেউ আমাদেরকে ক্যামেরাবন্দি করতে পারে নাই। যাই হোক, পরবর্তীতে একটু পরে আসলে আমাদের সাথে যে রুহান আর মাসুম মামা তারাও কিন্তু আমাদের কাছাকাছি চলে আসে এবং তাদেরকেও আমরা ক্যামেরাবন্দি করার চেষ্টা করি। যাই হোক, আমরা কিন্তু অনেক উপভোগ করতে করতে আসলে মিনি সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা করি। মিনি সুইজারল্যান্ডের উদ্দেশ্যে আগাইলে একটু পরে কিন্তু দেখতে পাই যে প্রিয় অভিভাবক বড় ভাইয়েরা আসলে সকাল সকাল বেরোয় পরে মর্নিং ওয়াকে, যেখানে তাদের প্রিয় নেতা লিডারকে সামনে নিয়ে আসলে পিছনে হাইটে আসে। ভাবলাম এত সুন্দর একটা পরিবেশ কিভাবে ক্যামেরা বন্দি না করি। যাই হোক, তারপরে আমরা আসলে সমুদ্রের একটা পারে গাড়ি ব্রেক দিই এবং সেখানে যে যার ভালোবাসার মানুষের যেই প্রতি টান, সে টানের একটা বই প্রকাশ সমুদ্রের মাঝখানে রেখে আসার চেষ্টা করে। তারই ধারাবাহিকতায় বাস দিয়ে আমিও কিন্তু আমার প্রিয় তোমার নাম সেখানে লিখে চলে আসি। যাই হোক, এই করতে করতে কিন্তু আমরা আমাদের আনন্দের মুহূর্তগুলোকে ভাগাভাগি করতে থাকি। তারপর মাসুম মামা কিন্তু সেখান থেকে একটা DJI মিনি পকেট ড্রোন অর্থাৎ লাল কাঁকড়া সে ধরে এবং এই লাল কাঁকড়াটাকে নিয়ে কিন্তু সে খেলা করতে থাকে। হঠাৎ করে ছেড়ে দিলে, যেহেতু তার নির্ধারিত গর্ত বন্ধ হয়ে গেছিল, তাই অন্য কোনো গর্তে গেলে তাকে সেখান থেকে বের করে দিচ্ছিল। ফলে সে কোনো গর্তেই ঢুকতে পারতেছিল না এবং আমাদের সাথে খুনসুটি করতেছিল। পরে আমরা অনেকক্ষণ এই লাল কাঁকড়ার সাথে করে খেলাধুলা করি। তারপর একটা সময় সে ক্লান্ত হয়ে স্থির হয়ে যায়। তারপর মিনি সুইজারল্যান্ড, বাংলার মিনি সুইজারল্যান্ড খ্যাত জায়গাটাকে আশপাশ খুঁজে ঘুরে ফিরে আমরা আসলে দেখতেছিলাম। তবে আসলে খুব একটা খারাপ না, ভালোই, মোটামুটি উপভোগযোগ্য। তবে আশেপাশে জনমানব শূন্য। যে একটা দোকান আছে সেখান থেকে আমরা আসলে ডাব কিনে খাচ্ছিলাম, যেহেতু আমরা মোটামুটি ক্লান্ত।
ডাব খাওয়ার পাশাপাশি সেখানে কিন্তু দোলনার ব্যবস্থা ছিল, তাই আমরা দোলনায় দোল খাচ্ছিলাম আর ডাব খাচ্ছিলাম, এভাবে গল্প সল্প করে সময় কাটাচ্ছিলাম। যেহেতু সাইদ আমাদের মধ্যে অবিবাহিত পুরুষ, তাই সাইদের ছবি তোলার প্যারা ছিল বেশি, তাই সাইদ আমাদেরকে রেখে দূরে গিয়ে দাঁড়ায় ছবি তুলতেছিল। রিয়াদ অনেকটা টায়ার্ড, তাই সে হচ্ছে ব্যানের উপরে বসে আমার সাথে আর রোহানের সাথে দুষ্টামি করতেছিল। তারপরে এইভাবে করে আমরা আমাদের সময় পার করতেছিলাম। রিয়াদকে অনেকটা হোমেন্সার মতো দেখা যাচ্ছিল, যেহেতু সেই হেড ক্যাপটা লাগাইছে মাথায়, অনেকটা এরকমই ছিল। উনি যখন লেখালেখি করতেন বা সমুদ্রের পাড়ে যাইতেন, বিশেষ করে যখন তিনি সেন্ট মার্টিনে যেতেন, এই ধরনের গেট আপনি আমার সাথে থাকতেন। তারপর রিয়াদ বন্ধু কলা চুলকা নিয়ে এইসব বলাতে আমার সাথে দুষ্টামি করতে চলে আসে। তারপর আমি তার পাশে একটা ঢিল মেরে দিই, তারপর সে হচ্ছে হাসতে হাসতে দেখা হয়ে যায়। এই করতে করতে ফুর্তি করে আসলে আমরা আমাদের মতো করে সময়টাকে উপভোগ করতেছিলাম। যাই হোক, অনেকক্ষণ ঘুরাঘুরি পরে আমরা আসলে ফের বাসার উদ্দেশ্যে রওনা করি। তবে এবার আর আমরা কিন্তু সমুদ্রের পার ধরে আসি না, গ্রামের ভিতর দিয়ে আঁকাবাঁকা মেঠো পথ দিয়ে আসি, যা অত্যন্ত সুন্দর ছিল। সূর্যের আলোর সাথে সাথে দুপাশের যে তাল গাছ এবং নানান ধরনের গাছের বহর, এই মাঝখান দিয়ে রাস্তা, তা অত্যন্ত সুন্দর, ভিডিও থেকে অনেক বেশি সুন্দর সামনে। তাই এটাকে ফ্রেম বন্দি না করে পারছিলামই না। তারপর ফ্রেম বন্দি করি, আশেপাশের পরিবেশটাকে ভিডিও করার চেষ্টা করি। তারপর আসলে আমরা চলে আসি সূর্যমুখীর বাগানে। সেখানে প্রচুর পরিমাণে সূর্যমুখী গাছ রয়েছে। সূর্যমুখী ফুলগুলো আমরা দূর থেকে দাঁড়ায় দেখার পরে আমরা আবার ফের রওনা করি আমাদের নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে। তারপর আমরা কিন্তু বিকেল বেলায় ভ্যান ভাড়া করে আসলে রওনা করতে চাই, যে আমরা আসলে এবার দেখবো হচ্ছে গিয়া লেবুর বাগান প্লাস তিন মোহনার মাথা এবং সেই সাথে সূর্যাস্ত। তারপর আমরা একটা ভ্যান ভাড়া করি। ভ্যানওয়ালা মামার কাছে একটা জেবিএল ছিল, সেই জেবিএল আমরা গান শুনতে শুনতে নাচতে নাচতে যাইতেছিলাম। যে রাস্তাটা করে আমরা লেবুর বাগান দেখতে যাচ্ছিলাম, সেটা আসলে নতুন মেরিন ড্রাইভ, অত্যন্ত সুন্দর করছে রাস্তাটা এবং খুবই স্ট্রং করছে। সমুদ্রের পার গেলে এরকম একটা রাস্তা দিয়ে যাওয়া অসাধারণ। আসলে এটা না গেলে আসলে এটা বইলা বোঝানোর মতো কিছু নেই। তবে অত্যন্ত সুন্দর এই পরিবেশে গান বাজাইতে বাজাইতে নাচতে নাচতে কিন্তু আমরা সেখানে যাই। তারপর যাইতে যাইতে অনেক বেশি নাচানাচির কারণে হঠাৎ একটা দুর্ঘটনার সম্মুখীন হয়ে যায়। যাই হোক, চাক্কা যেহেতু ফুইটে গেছে, এখন গন্তব্য থেকে তো আর দূরে থাকা যাবে না। তারপর নিজেদের মতো করে সময় উপভোগ করতেছিলাম। আর আমাদের ড্রাইভার আসলে চেষ্টা করতেছিল চাক্কা রিকভার করার, যদিও তার কাছে এক্সট্রা চাকা নেই, কেউ চাকা ধার দেয় না। পরবর্তীতে তার চাচাতো ভাইকে সে কল দিয়ে নিয়ে আসে, সে আমাদের গন্তব্যে পৌঁছায় দেয় আরেকটা ভ্যানে করে। তারপর সেখানে এই দুই মুরব্বীর ছবি তোলা, ভিডিও করার চেষ্টা করি। তারা কিন্তু অত্যন্ত বয়স্ক হইলো, খুবই রোমান্টিক ছিল, নানান ধরনের স্টাইলের মাধ্যমে নিজেদেরকে ফ্রেম বন্দি করতেছিল। এই করতে করতে আমরা আসলে দোলনায় দুল খেতে খেতে সূর্যাস্ত দেখতেছিলাম। তারপর আসলে আমরা নিজেদের মধ্যে অনেকক্ষণ সময় এই দোলনায় কাটাইয়ে দিই, হ্যাঁ, শৈশবের মতো। যদিও বলতেছিল যে এটা তোমরা ভিডিও আপলোড করে, আমি বললাম যে না, এটা একটা মেমোরি, কেন ভিডিওতে আপলোড হবে না। তারপর আমরা আসলে সূর্যাস্ত দেখতে বসেছিলাম সেই দোলনাতেই। সূর্যাস্ত দেখা হয়ে গেলে কিন্তু আমরা ফিরে আসি আমাদের হোটেলে, এবং আসার সময় একটা দুর্ঘটনা ঘটে, আমরা আবার টায়ার পাঞ্চার করে ফেলি। ভিডিও ভালো লাগলে আমাদেরকে কমেন্টস করে উৎসাহিত করবেন, যাতে পরবর্তীতে আমরা আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। টিল দ্যাট, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।